ছেড়ে দেবো বলে একটা পত্র লিখলাম। সেটা লেখার পরে আজকে ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুকে আসলাম। এখানে কিছু লেখালেখি করে ঘুমিয়ে পড়ি। আজকেও সকালে লেট হয়ে গেল। বস কিছু গোছানোর পরে নাস্তা করে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে পড়ি। অফিসে এসে আজকে ম্যাডাম ডাকার আগেই আমি ম্যাডামের রুমে চলে আসলাম। আমাকে রুমের কাছে দেখে ম্যাডাম আমাকে ভেতরে আসতে বলে। আমি ভেতরে এসে কিছু বলতে না দিয়ে আমি খামটা ধরিয়ে দিতে সে সেটা চেক করে দেখলেন। তারপর আমাকে বলেন যে, এইগুলোর মানে কি আসিফ সাহেব? আপনি কেন চাকরিটা ছাড়তে চাচ্ছেন? আমার এই চাকরিটা একদমই ভালো লাগছে না, তাই আমি চাকরিটা ছেড়ে যাচ্ছি। না, আপনি এইভাবে আমাদের অফিস থেকে জব ছেড়ে যেতে পারেন না। কোনো প্রুফ তো লাগবেই। দেখেন, আমি চাকরি করি না করি সেটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি এখানে কথা বলতে পারেন না, একদমই না। আর প্রুফ চাচ্ছেন? আমার যেসব কাজ না সেই সব কাজ আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এখানে ডেকে এনে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন আমাকে। আমার এমনি এমনি অফিসে আসতে লেট হয়, এটা স্যার জানবার পরেও অফিসে রাখছেন, কিন্তু আপনি এটা নিতে পারছেন না। আর কোনো প্রুফ লাগবে বলেন। প্লিজ আমার কথায় কিছু মনে করবেন না। আমি এসবের জন্য ক্ষমা চাচ্ছি। তারপরেও চাকরিটা ছাড়বেন না ভাবছেন আমি এইসব আপনাকে বলবো? আপনার এই অফিসে চাকরি করার কোনো যোগ্যতাই নেই। আমি বলবো আপনি এখন আসতে পারেন। আমি এমনিই চলে যাব, আপনাকে বলতে হবে না। আর আপনার দিমাগ কমান, না হলে এখানে যা দেখছেন কিচ্ছু থাকবে না। এই নিন আপনার অফিস থেকে দেওয়া গাড়ির চাবি। এটা বলে আমি অফিস থেকে বের হয়ে আসলাম। আমাকে বলে আমার নাকি অফিসে চাকরি করার যোগ্যতা নেই। আছে না নেই এটা ওর বাবা ভালো করেই জানেন। আমি অফিস থেকে বের হয়ে সিয়ামকে কল দিলাম এই কথাটা জানাবার জন্য। আমি কল দিতেই সিয়াম কলটা রিসিভ করতেই, কই তুই এখন কোথায় সিয়াম? আমি একটু অফিসে আসছি। কেন বলতো? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন বাসায় যেতে ইচ্ছা করছে না, তাই তোকে কল দিলাম। তুই অফিসে চলে আয় তাহলে। না থাক, তুই ফ্রি হলে বিকালে দেখা হবে। এখন রাখি তাহলে। আচ্ছা, তাহলে আর কি করার, তুই থাক তাহলে। আমার অনেক কাজ আছে, না হলে দেখা করা যেত। আচ্ছা রাখ তাহলে। এটা বলে কলটা কেটে দিয়ে হাঁটতে লাগলাম। এখন তো আর গাড়ি নেই, অনেক খারাপ লাগছে চাকরিটা ছেড়ে। অনেকদিন হয়ে গেল এই অফিসে জব করছিলাম, তার মধ্যে প্রথম জব। এই অফিসে অনেকটা মায়াতে পড়ে গেছি, কিন্তু চাকরিটা না ছেড়ে থাকতে পারলাম না। কেন ছেড়েছি আপনারা তো ভালো করেই জানেন, সবটাই মেয়ের জন্যই হয়েছে। আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, আর ভালো লাগছে না, তাই একটা রিক্সা নিলাম। আমি রিক্সাতে উঠলে রিক্সা মামা আমাকে প্রশ্ন করে কোথায় যাব। আমি তাকে একটা নিরিবিলি স্থানে নিয়ে যেতে বলি, যেখানে কিছুক্ষণ একা একা যাবে এমন একটা স্থানে নিয়ে যান। আমার এই কথা শুনে মামা প্রশ্ন করলো, কেন স্যার, মন খারাপ নাকি? বয়ের সাথে কিছু হয়েছে নাকি গার্লফ্রেন্ডের সাথে কিছু হয়েছে? না মামা, আমি বিয়েই করিনি, আর কোনো গার্লফ্রেন্ডও নেই। আসলে আমি আজকে একটা চাকরি ছেড়ে এসেছি, তার জন্য একটু খারাপ লাগছে। তাহলে স্যার চাকরিটা ছেড়ে দিলেন কেন? আজকাল তো সহজে চাকরি পাওয়া যায় না, আর আপনি নিজে থেকে ছেড়ে দিলেন। না ছেড়ে উপায় ছিল না। আচ্ছা আপনি এখন এইগুলো নিয়ে কথা না বলে আমি যেটা বলেছি সেখানে নিয়ে যেতে পারবেন? কেন স্যার? তারপর রিক্সা মামা আমাকে একটা নিরিবিলি স্থানে নিয়ে আসলো, একটা লেকে। অনেক সুন্দর স্থানটা, আর অনেকটা নিরিবিলি বললেই চলে। কেমন করে যেন সবকিছু থমকে গেছে। অনেকক্ষণ একা একা বসে থাকলাম এখানে। অনেকক্ষণ হবে এখানে এসেছি, এখন বাসায় যাওয়া যায়, তাই বসা থেকে উঠে পড়লাম বাসায় যাব বলে। একটা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু দেখতে পাচ্ছি না, তাই হাঁটতে শুরু করে দিলাম। একটা রিক্সা দেখতে পেলাম, তাই তাকে ডাক দিলাম। সে আমার কাছে আসতেই রিক্সাতে উঠে পড়লাম। আমি তাকে বাসায় ঠিকানা বলে সেখানে নিয়ে যেতে বললাম। সে আমাকে বাসার কাছে নিয়ে আসলে তাকে ভাড়াটা দিয়ে বাসার কাছে এসে দরজায় কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দেয়, আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। কারণ এর আগে আমাকে এই টাইমে অফিস থাকাকালীন বাসায় আসতে দেখেনি, তাই। ওই তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? ভাইয়া, তুমি এই টাইমে বাসায় আসতে যে কোনো প্রবলেম হয়েছে নাকি তোমার? না, কি প্রবলেম হবে আবার? এটা বলে বাসার ভেতরে ঢুকে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম আম্মু আব্বুকে কি বলবো, জানি না তারা কি বলবেন। আমি চাকরি ছেড়ে দিয়েছি এটা শুনে। আমি এইসব ভাবতে ভাবতে আম্মু আমার রুমে এসে হাজির হয়। আমার রুমে এসে, আফিফ, কি হয়েছে? তুই ঠিক আছিস তো?
আমার আবার কি হবে আম্মু, আমি একদম ঠিক আছি। তাহলে আজকে দুপুরে বাসায় যে কখনো তো আসতি না। আসলে আম্মু আমি আজকে চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি। চাকরি ছেড়ে দিয়েছিস নাকি চাকরি থেকে তোকে বাদ দিয়েছেন? আম্মু দেখো, একদম মজা করবে না, আমি সত্যি আজকে চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি। আচ্ছা মজা করলাম না, কিন্তু এটার জন্য মন খারাপ করার কি হয়েছে? এটা ছেড়েছিস, আবার না হয় আরেকটা নিয়ে নিবি। আর চাকরিটা ছাড়তে হলো কেন এটা বলতো এখন। আমি যতদূর জানি অফিসের বসটা অনেক ভালো, আর কোম্পানিটাও তো ভালো ছিল। তুমি ঠিক বলেছ, অফিসের স্যারটা অনেক ভালো ছিল, কিন্তু এখন অফিসের সব কিছুই তার মেয়ে দেখাশোনা করে। মেয়েটা না একদমই ভালো না। কেন? মেয়েটা আবার কি করেছে আবার তোর সাথে? তারপরে আম্মুকে সবটা বলে দিই, এই 2 দিন যা যা করেছে আমার সাথে। আম্মু সবটা শুনে আমাকে বললেন যে মেয়েটা একদম ঠিক করেনি, তুই যেটা করেছিস একদম ঠিক করেছিস। তুই এখন এইগুলো নিয়ে না ভেবে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি এখনই। আচ্ছা তুমি খাবার দাও, আমি এখনই ফ্রেশ হয়ে নিচ্ছি, অনেক ক্ষুধা লেগেছে। এটা বলতে আম্মু আমার রুম থেকে চলে যায়। আমি সব কিছু চিন্তা বাদ দিয়ে ওয়াশরুমে চলে আসলাম ফ্রেশ হতে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পরেই নেহা এসে হাজির লাঞ্চ করার জন্য ডাকতে। আমি ওকে একটু দাঁড়াতে বলি, এটা বলে একটা গেঞ্জি পরে নিই। তারপর ওকে নিয়ে লাঞ্চ করতে চলে আসলাম। আব্বু নাকি কোনো কাজের জন্য বাসার বাইরে গেছেন, আসতে নাকি অনেক রাত হয়ে যাবে, তাই 3 জন মিলেই লাঞ্চ করে নিই। আমার খাওয়া শেষ হলে ওখান থেকে উঠে আমার রুমে চলে আসলাম। রুমে এসে খাটে শুতে ঘুমিয়ে পড়ি। বিকালে ফোনের শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাতুল ফোন দিয়েছে। আমি ওই অবস্থাতেই কলটা রিসিভ করার পরে ও জানতে চাই আমি কই এখন। আমি বাসায় এটা বললেই আমাকে এখনই বের হতে বলে। বাসা থেকে আর একটা স্থানের নাম বলে, আমাকে সেখানে যেতে বলে। আমি আসছি কিছুক্ষণের ভেতরে। রাতুল তাড়াতাড়ি যেতে বলে, কলটা কেটে দেয়। আমিও উঠে ওয়াশরুমে ঢুকে যাই। একটু চোখে মুখে পানি দিয়ে বের হয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে পড়ি। বাসার বাইরে এসে একটা রিক্সার জন্য ওয়েট করতে লাগলাম। এই একটা বড় প্রবলেম, তাড়াহুড়ো করে কোথাও যেতে চাইলে কিছু পাওয়া যায় না যাওয়ার জন্য। এসব ভাবছিলাম, তখনই একটা রিক্সা মামা আমার কাছে থামিয়ে বলে কোথাও যাবো কি না। আমি কিছু না বলে আগে রিক্সাতে উঠে পড়ি। তারপরে রিক্সা মামা ওরা যেখানে যেতে বলেছে সেখানে নাম বলে আমাকে নিয়ে যেতে বলি। আমাকে সেখানে নিয়ে আসলে আমি রিক্সা ভাড়াটা দিয়ে ওদের কাছে চলে আসলাম। এসে দেখি সিয়াম বাদে সবাই আছে এখানে। রাতুল, সিয়াম কই? ওর না বিকালে বের হওয়ার কথা। রাতুল, সিয়াম কই? ওর না বিকালে বের হওয়ার কথা। সিয়াম তো বলেছিল এই কিছুক্ষণের ভিতরে চলে আসবে, কিন্তু এখনো তো আসছে না। এটা বলার সাথে সাথে সিয়াম এসে হাজির হয়ে যায় এখানে। আমাকে নিয়ে এখানে কথা হচ্ছিল বুঝি? তোকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, জবটা খুঁজে দেওয়ার জন্য অনেক উপকার হলো। আচ্ছা, আমরা কি এখন এখানেই থাকবো নাকি কোথাও ঘুরে যাব? তার আগে বলে রাখি, আজকে আমার পক্ষ থেকে সবাইকে ট্রিট দেব। কেন? কেন? ট্রিট দিতে হলে কি কারণ লাগে নাকি? না তা লাগবে কেন, কিন্তু আচমকা বললি তো তাই। আমরা ওখানে আর না বসে কোনো কথা না বলে সিয়ামের গাড়িতে উঠে পড়ি। অনেক ঘোরাঘুরি করলাম সবাই মিলে। এর মাঝে সিয়াম একটা রেস্টুরেন্টে নিয়ে গেল আর তার যা পছন্দ হলো খাওয়ালো। সন্ধ্যা হলে সিয়াম বলে ওকে নাকি অফিসে যেতে হবে এখনই, তাই আমাদের থাকতে বলে। তাই আমরা ওর গাড়ি থেকে বের হয়ে পড়লাম। ওর গাড়ি নিয়ে চলে যাই। আর কিছু ফ্রেন্ডের কি নাকি কাজ আছে, সেটার কারণে সেখানে যাই। আর আমি আর কিছু ফ্রেন্ড বাসায় চলে যাই। আমিও একটা রিক্সা ভাড়া করে বাসায় চলে আসলাম। বাসার দরজায় কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভেতরে চলে আসলাম। এসে আব্বু বসে আছে, তার কাছে এসে বসে পড়ি। আমি তার কাছে আসতে শুধু এতটুকু প্রশ্ন করি, আমি নাকি জবটা ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছি এটার জন্য কোনো জবাবদিহিতা করলেন না। আমি আর আব্বু বসে আছি চুপচাপ অনেকক্ষণ ধরে। আম্মু আমাদের জন্য চা করে নিয়ে আসলেন, তারপর নেহার জন্য রুমে নিয়ে গেলেন। আম্মু নেহার রুম থেকে এসে ডিনারের টাইম হলে আম্মু আমাদের ডিনারের ব্যবস্থা করতে চাই, আর আমি নেহাকে ডাকতে চলে আসি। ওকে নিয়ে খাবারের টেবিলের কাছে এসে বসে পড়ে খাবার খেতে লাগলাম। আমি এটা বলতে ভুলে গেছি, কালকে একটা জবের জন্য ইন্টারভিউ দিতে যাব, তার জন্য আম্মুকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিতে বললাম। আম্মু শুধু বলে। আমার খাওয়া শেষ হলে আমি উঠে আমার রুমে চলে আসি। রুমে এসে ফোনটা বের করে অনেকক্ষণ এটা নিয়ে ঘাটাঘাটি করলাম।
কালকে জবের জন্য। এর মাঝে সিয়াম এসে অফিসের অ্যাড্রেস পাঠিয়েছে আমাকে। অনেকটা রাত হওয়ার জন্য ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি। কালকে ওই যে ইন্টারভিউ দিতে যেতে হবে, তাই। সকালে আম্মু আমাকে ঘুম থেকে ডেকে তুলে আমি আর মোড়ামুড়ি না করে উঠে পড়ি। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করতে চলে আসলাম। নাস্তা করা শেষ হলে আম্মু আব্বুকে বলে বাসা থেকে বেরিয়ে পড়ি। বাসার বাইরে এসে একটা রিক্সা নিয়ে সিয়ামের দেওয়া সেই অফিসের ঠিকানাতে চলে আসলাম। অনেক মানুষ এসেছে ইন্টারভিউ দিতে। জানি না এতগুলো মানুষের ভেতরে আমি চাকরিটা পাবো কি না। একে একে সবাইকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকতে লাগলো। আমাকেও ডাকা হলো। আমার ইন্টারভিউটা মোটামুটি হলো। আমাকে তারা বললেন যে 7 দিনের ভেতরে জানাবেন, যদি আমি জবটা পেয়ে যাই তাহলেই। আমি অফিস থেকে বের হয়ে আসার টাইমে একটা পার্ক দেখছিলাম, সেখানে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি সেখানে চলে আসলাম। পার্কের ভেতরে এসে একটা নিরিবিলি স্থান দেখে বেঞ্চে বসে পড়ি। অনেকক্ষণ এখানে বসে আছি। আচমকা আমি খেয়াল করে দেখলাম একটা বৃদ্ধ লোক একটা মানুষের কাছে কিছু টাকা চাই, কিন্তু সেই বৃদ্ধ লোকটাকে টাকা তো দিলেনই না, যা ইচ্ছা তাই বলে সেখান থেকে যেতে বলতে লাগলো। আমি এটা দেখে বেঞ্চে বসা থেকে উঠে লোকটার কাছে চলে আসি। আচ্ছা, লোকটার সাথে এমন কেন ব্যবহার করছেন আপনি? আপনার কাছে সাহায্য চেয়েছে লোকটা, কিছু টাকা দিলেই তো হয়, এমন ব্যবহার না করে। আমি কেন ওই লোকটাকে টাকা দিতে যাব? আমি কি টাকায় করি এদের দেওয়ার জন্য? আপনি এই কথা বলছেন? এই বয়সে এসে যদি আপনার অবস্থা এমন হয় তখন কি হবে আপনার বুঝতে পারছেন? আপনি কি একবারে বৃদ্ধ লোকটাকে নিজের জায়গায় ভেবে দেখেছেন? ভাবলে আপনি এমনটা করতে পারতেন না। জানি আমার এই কথাগুলো আপনার কাছে কিছুই মনে হবে না, কারণ আপনি এখন অনেক বড় লোক মানুষ। আমি পকেট থেকে মানি ব্যাগটা বের করে বাসা যাওয়ার জন্য ভাড়াটা রেখে আর সব টাকাগুলো বৃদ্ধ লোকটাকে দিয়ে দিই। আমি এটা করলে তখন যে লোকটা বৃদ্ধ লোকটার সাথে খারাপ ব্যবহার করছিল সেও তাকে কিছু টাকা দিলেন আর আমার কাছে এসে সরি বললেন। সে যেটা করেছেন একদমই ঠিক করেননি। বৃদ্ধ লোকটা টাকাগুলো পেয়ে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। মানুষ কাকে কেমন রাখবেন সবটাই আল্লাহর ইচ্ছা, আর আমাদের উচিত সবাইকে নিয়ে খুশি থাকা। অনেকক্ষণ এখানে এসেছি, এখন মনে হয় আমার বাসায় যাওয়া দরকার। তা আমি পার্ক থেকে বেরিয়ে পড়ি। সেখান থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতে আম্মু দরজা খুলে দেয়। আমি বাসার ভেতরে এসে জিজ্ঞেস করি, আম্মু নেই বাসায় যে তোমাকে দরজা খুলতে হলো? আছে, তোর আম্মু রান্না করছেন বলে আমি দরজা খুলছি। তোর ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো হয়েছে। তারা বলেছেন 7 দিনের ভেতরে জানাবেন। তাহলে তো ভালো, আমার মনে হয় তোর এই জবটাও হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। নেহা এখনো আসেনি? না, ও তো এখনো আসেনি, তবে মনে হয় কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আমি আর আব্বু এই কথাগুলো বলতে বলতে বাসার ভেতরে চলে আসি। আব্বু ড্রয়িং রুমে বসে পড়ে আর আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে আবার আব্বুর কাছে চলে আসলাম। আমি আর আব্বু দুজনে বসে গল্প করছি। এরই মাঝে বাসার কলিং বেল বেজে উঠল। আমি উঠে দরজা খুলতে দেখলাম নেহা চলে এসেছে। ও ভেতরে এসে ওর রুমে চলে যায়। আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। কোনোভাবেই এখন টাইমগুলো যাচ্ছে না। লাঞ্চের টাইম হলে সবাই একসাথে বসে লাঞ্চ করি। আমার খাওয়া শেষ হলে কালকের মতো রুমে এসে ঘুমিয়ে পড়ি, আবার নিজে থেকে ঘুম থেকে উঠে পড়ি বিকেলবেলায়। আজকে মনে হয় ওরা সবাই বিজি রয়েছে, তার জন্য বিকেলে কল দেয়নি কেউ, না হলে ওরা নিজে থেকে কল দিত। আমি যখন ঘুম থেকে উঠি আর বেশি টাইম নেই সন্ধ্যা হবার, তাই উঠে ফ্রেশ হয়ে আজকে আর বাসার বাইরে না গিয়ে বাসার ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি নেহা ও দুটো বান্ধবী ছাদে বসে গল্প করছে। আমি এটা দেখে আবার নিচে আসতে যাব, তখনই নেহা আমাকে ডাক দেয় আর জিজ্ঞেস করে আমি কেন ছাদে এসে নিচে চলে যাচ্ছি। না থাক, তোর বান্ধবীদের নিয়ে গল্প করছিস, এখানে আমার থাকা ঠিক হবে না, তাই চলে যাচ্ছি। আমি এই কথা বললে নেহার এক বান্ধবী বলে, ওরা আমাকে আর নিচে যেতে দিল না। ওর এই বান্ধবীদের আগে থেকেই আমি চিনতাম। তার চেয়ে বড় কথা হলো ওদের বাসা আমাদের বাড়ি থেকে একটু দূরে, বলতে গেলে মিনিট 2 মতো লাগবে। অনেকক্ষণ মিলে গল্প করলাম আমরা। সন্ধ্যা হবে তার আগে ওরা 3 জনে ছাদ থেকে চলে যায় আর আমি বসে থাকি। এই সন্ধ্যার আকাশটা দেখার জন্য এই সময়টা সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত। একে একে রাতের চাঁদ তারা উঠতে লাগলো। আমিও মুগ্ধ হয়ে দেখছিলাম পৃথিবীটা কত সুন্দর। রাতে বসে বসে আকাশ, চাঁদ, তারা এগুলো দেখলেই বোঝা যায়। অনেকক্ষণ হলো ছাদে এসেছি, তাই এখন নিচে যাওয়া দরকার বলেই নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু আম্মু একসাথে বসে আছেন, দেখে আমিও চলে আসি তাদের কাছে। আমি এসে বসলে আম্মু চা করে আনছি এটা বলে চা করতে চলে যাই আমাদের জন্য।
চা করে নিয়ে আসলে সবাই একসাথে চা পান করতে লাগলাম। চাটা খাওয়া শেষ হলে আমি উঠে রুমে এসে ল্যাপটপটা নিয়ে ফেসবুকে এসে কিছু লেখালেখি শুরু করে দিই। আমি এই কাজগুলো করছিলাম, তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম অচেনা একটা নাম্বার থেকে কল এসেছে, তাই কলটা রিসিভ করলাম না। আবার যখন কল দিল, এবার আমি কলটা রিসিভ করতে ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে আসলো। আমি বলতে ওপাশ থেকে বলে, রিমি, অফিসের সেই মেয়েটা। তুমি আমার নাম্বার কোথা থেকে জোগাড় করলে? তা অনেক কথা, অনেক কষ্ট করে তোমার নাম্বারটা আমি জোগাড় করেছি। তুমি জবটা ছেড়ে দিয়েছো কেন? কেন দেখোনি ম্যাডাম কি না অত্যাচার শুরু করেছিল আমার উপরে, তাই ছেড়ে দিয়েছি। অফিসের ম্যাডামটা একদম ভালো না আমার মনে হয়। মাঝে মাঝে জবটা ছেড়ে দেই। তুমি যাবার আগে একবার আমাকে বলে তো যেতে পারতে জবটা ছেড়ে দিয়েছো। আর বলো না, আমার ইচ্ছা ছিল নাকি ছাড়ার, আর এত কিছু খেয়াল ছিল না। তা এখন কি নতুন কোনো জবের ব্যবস্থা করে ফেলেছো? আজকে একটা ইন্টারভিউ দিয়ে আসলাম, দেখি এই জবটা হয়ে যায় কিনা। ও, এটা তো ভালো কথা। আমার মনে হয় তোমার এই জবটা হয়ে যাবে, কারণ তোমার এমনি অনেক অভিজ্ঞতা আছে। দেখি কি হয়। রিমির সাথে আর কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিই। আর লেখালেখি করতে ভালো লাগছে না বলে ল্যাপটপটা রেখে শুয়ে পড়ি। শুতেই আমি ঘুমিয়ে যাই। সকালে আম্মু আমাকে ঠেলতে লাগলো ঘুম থেকে জাগানোর জন্য। আমি আর শুয়ে থাকতে পারলাম না বলে শোয়া থেকে উঠে বসে পড়লাম। কি হয়েছে আম্মু? আজকে তো আমার কোনো কাজ নেই, তারপরেও জ্বালাচ্ছ কেন? কারণ তোর অফিসের বস এসেছেন আমাদের বাসায়। আবার কোন অফিসের বস আসছেন? তুই যে অফিসে চাকরি করতি সেই অফিসের বস আসছেন। কি বলো, এখন আসছেন তিনি? এই কিছুক্ষণ আগে তোর আব্বুর সাথে কথা বলছেন এখন। আচ্ছা আমি আসছি, তুমি গিয়ে তার জন্য নাস্তার ব্যবস্থা করো। এটা বলতেই আম্মু রুম থেকে চলে গেল। আমিও উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়েই আমি চলে আসলাম। ড্রয়িং রুমে এসে দেখি আব্বু আর স্যার কথা বলছেন। আমি কাছে গিয়ে সালাম দিলাম। স্যার সালামের জবাব দিয়ে আমাকে বসতে বললেন। আমি বসে পড়তেই, আফিফ, এটার মানে কি? তুমি কেন জব ছেড়ে দিয়েছো? আমি বলেছি না, তোমার যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে। তা না করে তুমি কেন এটা করলে? আমি এটা আশা করিনি তোমার দ্বারা। স্যার আমার আর কিছু করার ছিল না। আপনার মেয়ে যেভাবে আমার সাথে ব্যবহার শুরু করে দিয়েছেন। এটা নিয়ে আমি দেখছি। এখন তুমি কালকে থেকে আবার অফিসে যাবে। তারপরে আমি বললাম যে স্যার, এর পরেও কি করে আমি ওই অফিসে যাব বলেন? প্লিজ স্যার, আমাকে অন্য কিছু থাকলে বলতে পারেন, তা শুনবো। তারপরেও অফিসে যেতে বলবেন না প্লিজ। বাবা, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। আমি এটাও জানি, আমি যদি তোমার স্থানে থাকতাম আমি হয়তো এই কথাই বলতাম। কিন্তু আমি এখন আমার স্থানে বসে বলছি, আমি এই কোম্পানিটা অনেক কষ্ট করে এখানে এনেছি। আমার ওর মাকে হারিয়েছি অনেক বছর হয়েছে, তারপরে অনেক কষ্ট করে বড় করেছি। ওর মায়ের অভাবটা কখনো বুঝতে দিইনি। কিন্তু ও যেইগুলো করছে একদম ঠিক করছে না। এটা আমার হয়ে তোমাকে বুঝতে হবে। আমি জানি আমি ওকে এখন বোঝাতে পারবো না। আমি জানি তুমি এই কাজটাই পারবে। আমাকে না করবে না বাবা, প্লিজ। স্যার দেখেন, আমি মনে হয় না ওই মেয়েকে বদলাতে পারবো। তার চেয়ে ওকে ওর মতো থাকতে দেন, আর ওর অফিসও নিজেই দেখাশোনা করতে পারবে। কি পারবে তো? আমি এই দুদিনেই বুঝে গেছি। আমাদের আদিরা বলেনি যে তুমি অফিস থেকে জব ছেড়ে চলে গেছো, কিন্তু কালকে জানতে পারি, কারণ আমার অনেক কোটি টাকার প্রজেক্ট ডিল বাতিল হয়ে গেছে। কেন এটা হয়েছে এটা যখন জানতে যাই, তখন শুনি তুমি নাকি ওই অফিসে জব ছেড়ে দিয়েছো। আর কেন ছেড়েছো এটা আমি পিয়নের কাছ থেকে জানতে পেরেছি। বাবা, মানুষটা যখন এতটা অনুরোধ করছে, একবার যেই দেখ না কিছু করতে পারিস কিনা। আফিফ, এখন তো আর না করো না। ওকে, আমি যাব, দেখি কিছু করতে পারি কিনা। তবে এখন আমি যা যা বলবো আপনাকে তাই তাই করতে হবে। আমি রাজি। আমি জানি তুমি এমন কিছু করবে না আমার কোনো ক্ষতি হয়, এতটুকু বিশ্বাস আছে তোমার উপরে। তাহলে কালকে থেকে আবার তুমি অফিসে যাবে। কালকে থেকেই অফিসে যাব। আমি আর ওখানে বসে না থেকে উঠে নাস্তা করতে চলে আসলাম। আম্মু স্যারের জন্য নাস্তা তৈরি করার পরে সে নাস্তা করে আমাদের বাসা থেকে চলে গেলেন। আমি আমার রুমে এসে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। রেডি হয়ে আম্মুর কাছে এসে আমি বাইরে যাচ্ছি এটা বলে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা ঠিক করে শপিং মলে আসলাম কিছু ড্রেস কেনার জন্য। আমার ড্রেস কিনতে এসে একটা মেয়েদের ড্রেস পছন্দ হয়ে গেল, তাই নেহার জন্য সেই ড্রেসটা নিয়ে নিই। নেহা এই ড্রেসটা পেয়ে অনেক খুশি হবে জানি,
আসলে মেয়েরা ভাইদের এই ছোট ছোট গিফটের জন্য অনেক খুশি হয়ে থাকে। আমি যা যা লাগবে সবটা কিনে শপিং মল থেকে বের হয়ে আর কোথাও না গিয়ে বাসায় চলে আসলাম। দরজা খোলার পরে আম্মুকে জিজ্ঞেস করি নেহা এখনো বাসায় আসছে কিনা, নাকি আসেনি। নেহা এখনো আসেনি, তাই আমি রুমে চলে আসলাম। আর আম্মুকে বললাম যে নেহা বাসায় আসলেই যেন আমার রুমে পাঠিয়ে দেয়। রুমে এসে একেবারে সিম্পল হয়ে খাটে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতে লাগলাম। এটার জন্য আম্মু আমাকে মাঝে মাঝেই বলে আমি নাকি বাচ্চারা নাকি গেমস খেলে। আচ্ছা, আপনাদের কি তাই মনে হয়? কিছুক্ষণ পরে নেহা আমার রুমে এসে জিজ্ঞেস করে ওকে কেন আমার রুমে ডেকেছি, এটা জানবার জন্য। আমি ওকে একটা প্যাক দেখিয়ে ওটা আনতে বলি। ওর প্যাকেটটা আমার কাছে আনতেই ওকে ওটা খুলে দেখতে বলি। আমার ভাইয়া, এটা কি আমার জন্য?